তুমি আইএসে এসছো আর মদ খাবে না, মহিলারা সিগারেট খাচ্ছে, এসব দেখে না আই হ্যাড এ কালচারাল শক। লয়াল অফিসারদের যে বারবার পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হয় সে তো বটেই। আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকেও দেখেছি। হ্যাঁ, কিন্তু তাতে আপনার ইগোর কোল্ড ওয়ার লাগতো না? না, আমাদের লোকদের কেরানি পেলেই খুশি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে বড্ড নড়বড়ে হয়ে গেছে। নিউ টাউনে খুব বেশি শব্দটা শোনা যেত সিন্ডিকেট। আমার আপনার মতো লোক দু কাঠা প্লটের উপর একটা কিছু করতে চাইছে, স্মল প্রবলেমস ইউজ টু কাম। মাঝে মাঝেই মন্ত্রীরা অ্যারেস্টেড হচ্ছে। আমাদের রাজ্যে বিউরোক্রেটরা এতখানি এম্পাওয়ার্ড আজকে যে মন্ত্রী ছাড়া তারা পুরো জিনিসটা চালিয়ে যেতে পারছে। Politicians do not like if you interact too much with the people. আই দিয়ে যে ক্যাডাররা তৈরি হয়, আইএফএস, আইপিএস, আইএএস, এরা নর্মাল লোকেদের সাথে মেশে না। আমরা তো অমর হওয়ার জন্য আসিনি, আমাদের কাজ করতে হয়। আমি আপনার চেয়ে 3 বছর পিছিয়ে, এর বেশি তো কিছু নয়, আমি শিখে নিতে পারি। তারা রিটায়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, মানে সিভিল সার্ভিসেসের লোক, বড় বড় পোস্টে, তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে জ্ঞান আহরণ করে। আমি কিছু সিনিয়রদের মধ্যেও দেখেছি চাকরিরত অবস্থাতেই, আমি যদি সেনাইল বলি খুব ভুল হবে না, ওটিটি দেখেন? খুব দেখি। যে নাটক, উৎপল দত্ত নন্দিকারের নাটক এখন মহারাষ্ট্র পুনেতে এখন কোথায় উঠে গেছে। এক্স্যাক্টলি। সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখুন কীরকমভাবে চলছে। আমরা কি লেজিসলেচার আর এক্সিকিউটিভ মধ্যে ফারাকটা বুঝতে পারি? একদম, প্লিজ নো, চেঁচামেচিতে আমরা বিরক্ত একবার প্রত্যেক সময়। আমাদের এইটা করতে যারা সাহায্য করে, এক বন্ধু কোম্পানি আছেন, তাদের নাম হচ্ছে মণিপুরা আয়ুর্বেদা। নমস্কার, আমি অনিমেষ এলাম আপনাদের সামনে আবার। আজকে ইন্ট্রোডাকশনটা দুটো গল্প দিয়ে শুরু, কোনটা দিয়ে করব এটা ভাবতে ভাবতে ভাবলাম যে দুটোই বলি, একটু লম্বা হয়ে যাবে, এর জন্য সঙ্গে থাকবেন। আজকে যার সাথে বসেছি তিনি খুব উচ্চ পদে ছিলেন, ওনার সময় সাধারণত পাওয়া যেত না, তো আমি পেয়েছিলাম একটা কাজের জন্য। তো ওনার অফিসে যখন গিয়েছিলাম তখন কথার মাঝে হঠাৎ ওনার চেম্বারের দরজাটা খুলে যেত, ওনার যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টই হবেন তার সাথে একজন কলকাতা শহরের সবচেয়ে বড় শিল্পপতিদের মধ্যে একজন ঢুকলেন। আমার সাথে যিনি নিয়ে গেছিলেন আমাকে ইন্ট্রোডিউস করাতে, উনি দেখলাম উঠে দাঁড়ালেন এবং আমিও কেন এনে রিফ্লেক্সে পাশের জন্য উঠে দাঁড়ালে আমিও দাঁড়িয়েছিলাম। তো যার সাথে দেখা করতে গেছি তিনি বললেন যে আপনি তো সময় নিয়ে এসেছেন, আপনি বসুন, এবং খুব মার্জিতভাবে ওই শিল্পপতিকেও বললেন যে আপনি একটু অপেক্ষা করুন সোফায় বসে, আমি কথাটা সেরে নিই। এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো সেই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সেই লোকটার সম্বন্ধে আমার অবশ্যই রেসপেক্ট অনেক বেড়ে গেছিল। আজকে তার সাথে বসবো, খুবই সেই দিক দিয়েও ভাল লাগছে। এই গল্পটা দিয়েই শুরু করলাম। দ্বিতীয় গল্পটা হচ্ছে সন্তোষ দত্ত। ওনার সাথে আমার সন্তোষ দত্তর একটা জায়গায় মিল পাই। সন্তোষ দত্ত খুব ভালো অভিনেতা ছিলেন, আপনারা যারা নামটা শুনে বুঝতে পারছেন, উনি খুব ভালো অভিনেতা ছিলেন, মঞ্চেও ভালো করতেন এবং সিনেমাও অনেকগুলো ভালো করেছেন। কিন্তু ওনাকে আমরা সত্যজিৎ রায় জটায়ু হিসেবে ব্যবহার করার পর থেকে সন্তোষ দত্তকে আর সন্তোষ দত্ত হিসেবে চিনি না, জটায়ু হিসেবে চিনি বেশি। আজকে যার সাথে বসছি তারও ওই রকম হয়ে গেছে। উনি নিউ টাউনের বিভিন্ন দায়িত্ব নেওয়ার পরে আমরা মনে হয় ভুলে গেছি যে এই দায়িত্ব নেওয়ার আগে উনি কত বড় বড় কাজ করেছেন। আজকে সেইগুলো মনে করব বেশি, নিউ টাউন নিয়ে কম কথা বলবো, সেইগুলো নিয়ে কথা বলবো, যাতে ভালো কাজের একটা রিফ্রেশার আমাদেরও তো মাথায় আসার দরকার। তো এই দুটো গল্প আমি ভাবছিলাম কোনটা দিয়ে শুরু করব, তো দুটোই আপনাদের বললাম। আজকে আমাদের সাথে আছেন দেবাশিস সেন। নমস্কার, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। খুব ভালো লাগলো শুনে। আমি ইউজুয়ালি করি, কিন্তু আপনার ক্ষেত্রে করেছিলাম এটা কিন্তু আমার কনসিয়াসলি মনে নেই, কিন্তু কেউ টাইম নিয়ে আসলে তাকে রেসপেক্ট করা উচিত, এটা আমি চেষ্টা করেছি।
থ্যাংক ইউ ফর রিকলিং দ্যাট। স্যার, যেটা বললাম সেটা কি আপনি মানেন যে নিউ টাউনের দায়িত্ব এনকেডিএ, হিডকো এইসব পাওয়ার পরে আপনার আগের কাজগুলো জনগণরা ভুলে গেছে? আমরা তো অমর হওয়ার জন্য আসিনি, আমাদের কাজ করতে হয়, কাজ করতে এসছি। হয় কি কিছু কাজে খুব ভালোবাসা জন্মে যায়, সেটা আমরা মন দিয়ে প্রাণ দিয়ে করি। আমি অবশ্যই চেষ্টা করেছি যে কাজই করেছি সেটাতে করতে, কিন্তু নিঃসন্দেহে আপনি খুব ভালো জায়গায় একটা করেছেন। আমার কিন্তু আরও অনেক জায়গায় কাজ করে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এবং খুব মনে রাখার মতো কিছু স্মৃতি আছে। এখন সেটা মানুষ মনে রাখে না রাখে সেটা তাদের ব্যাপার। না, মনে করিয়ে দিলে তাদের মনে আসে, কিন্তু আপনার নামটা যেন নিউ টাউনের সাথে যুক্ত হয়ে গেছে পুরোপুরি। যাই হোক, সেটা তো যে যেটা দিয়ে রিকল করে। তো কেমন লাগছে রিটায়ারমেন্টের পরে? দুটো দিকে যেতে হবে, এখন কেমন লাগছে আর ঠিক রিটায়ারমেন্টের পরে কি করলেন? রিটায়ারমেন্টের পরে প্রথমত খুব খুশি হলাম যে আর আমাকে 9টা থেকে 5টার মধ্যে কোনো দিনই ছিল না, 24 ঘন্টায় ডিউটি। কিন্তু তাও তো একটা অফিসে গিয়ে চেয়ার টেবিলে বসে সারাদিন থাকতে, যে 9 to 5 জব আমাকে আর করতে হবে না। এটা একটা দারুণ, ইচ্ছে মতো বেড়াবো, ইচ্ছে মতো ঘুরবো, ইচ্ছে মতো ঘুমাবো, এই একটা ছিল। কিন্তু তারপর দেখলাম 2-3 দিন এই একটা ইউফোরিয়া কাটার পরেই তারপর মনে হচ্ছে কী করি এখন। সো দেয়ারফোর আস্তে 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 বিভিন্ন জিনিসে জড়াতে থাকলাম। আর এখনকার কথা, এবং এখন এমন জড়িয়েছি যে আপনার সঙ্গে যে দেখা করবো সে আগের মতোই, আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, নাহলে এখানে কিছু না কিছু একটা চলছে। আমি হয় এখানে নয় সেখানে। কী হয় জানেন, আমি একটা অ্যানালাইজ করলাম, আপনার প্রশ্নের উত্তরে বলি। লোকে ভাবে রিটায়ারমেন্টের পর ওরা আর কী কাজ, চলো এখন যাই। উল্টো, সময় দিতে পারি না। কেন জানেন, যেই কিছু বলে আছে আপনি আসতে পারবেন, আমার একটা বুক লঞ্চ, হ্যাঁ যাবো, আমার কী কাজ আছে। এই করতে করতে নিজের কমিটমেন্ট বেড়ে যায়। মে নট বি ভেরি ভেরি হাই কমিটমেন্ট, বাট আমি কাউকে এটা বলেছি যাবো তো যেতেই হবে আমাকে। তো এই করে করে এখন আই এম রিয়েলি বিজি অ্যাগেন, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। আই চুজ মাই টাইম, হাউ আই স্পেন্ড। বাহ, তা এখন কি করছেন? এখন আমি যেটা মেন করি, বলতে ভালোবাসি, সেটা হচ্ছে আমি এআইটা খুব, নট ফ্রম দ্য কোডিং পয়েন্ট অফ ভিউ, কিন্তু অ্যাপ্লিকেটস পয়েন্ট অফ ভিউ, কীভাবে অ্যাপ্লাই করা যায়, কী করে গভর্নমেন্টে করা যায়, কী করে ভোটের কাজে ব্যবহার করা যায়, কী করে কর্পোরেটদের কাজে ব্যবহার করা যায়, এই ব্যাপারে আমি খুব পড়াশোনা করছি। আমি নিজে কোর্স নিয়েছি। আমি একজন সার্টিফাইড এআই জেনারেলিস্ট, আপনার সার্টিফিকেটও দেখিয়ে দিতে পারি আপনাকে। সো পয়েন্ট ইজ, আমি যেহেতু এলএলএম এবং নতুন যুগের চ্যাটজিপিটি এত দ্রুত পাল্টাচ্ছে এবং এত নতুন, আমার মনে হলো যে এইটাকে শিখে আমি রপ্ত করতে পারি এবং আমি বলতে পারি বহু লোকের চেয়ে হাউ দ্য থিংস ইভলভিং আমি বেশি খবর রাখি। এবং এক লাইনও লিখতে পারবো না কোডিং, কিন্তু আজকাল তো বলেই দিয়েছে এআই থাকায় কোডিং লিখতেও হবে না, তোমাকে সবই ও করে দেবে। এবং এই যে একটা বিরাট জিনিস আসছে, এটা সম্বন্ধে কিন্তু অর্ধেক মানুষ জানেন না কিছু। হ্যাঁ, যারা 25-এর কম বা 30-এর কম তারা সব জানে, ওদের কাছে মুখ খুলতে তাকাতে পারবো না। কিন্তু হোয়াট অ্যাবাউট দোজ হু আর মোর দেন 30, ফর এক্সাম্পল 30 একটা আরবিট্রারি ফিগার। এইটার জন্য আমি এআই আর্টটা শিখে ফেললাম। এআই আর্ট দিয়ে এক্সিবিশন করা শিখলাম, যে দেয়ালে যতক্ষণ না টাঙিয়ে লোককে বলবো জানো এটা কম্পিউটার রেখেছে, তখন পিপল আর লিসনিং, যে আচ্ছা এইসব কাণ্ড করে ফেলছে। এই নিয়ে আমার শুরু হলো। এখন আমি প্রফেশনাল এআই আর্টিস্ট অন ক্যানভাস, বিভিন্ন জায়গায় এক্সিবিশন করছি, সামনেও আছে আমার। তো খুব এনজয় করি নতুন নতুন থিম চিরকাল ভাবতে। সো এইটা আমার প্যাশন কাম হবি অ্যান্ড এ ডেমনস্ট্রেশন ফর এআই অ্যাডাপশন। এইটা আমার একটা বড় সময় জুড়ে আসে। এছাড়া সিনেমা দেখি, বই পড়ি, নতুন নতুন বই পড়ি, এবং বিভিন্ন কর্পোরেটের সঙ্গেও অ্যাডভাইসার বা কিছু অনেকেই আসেন। ওটিটি দেখেন? খুব দেখি। এখন অ্যাডিকশন হয়নি ওটিটি? অ্যাডিকশন না, আগেন এটা নিয়ে আমার অনেক কথা, তবু যে একই টাইপের নেটফ্লিক্সে দিচ্ছে তা না। আমার অনেক কটা চ্যানেলের মেম্বারশিপ আছে,
ইউজুয়ালি যখন একটা কিছু নিয়ে কথা হচ্ছে বাট মেনি পিপল আর সে সেটা দেখার একটা আগ্রহ থাকে এবং এত সুন্দর সুন্দর বিষয়বস্তু। আমি আবার ছোটোবেলা থেকে ফিল্ম ফেস্টিভ্যাল দেখি, এবারও দেখেছি, কিন্তু এখন এই জগৎটাকে খুলে দিয়েছে এত সুন্দরভাবে ওটিটি, আর ওই টাইম ব্লক করতে হয় না। সবারই অভিজ্ঞতা, আমার নতুন কিছু নয়, কিন্তু যেটা এনজয় করি এখন আধ ঘন্টা দেখে আবার ঘুরে ফুরে পরশু দিন দেখবো, এটা তো আগে ছিল না। না, কিন্তু এর সাথে আরেকটা যেটা বিঞ্জ ওয়াচিংয়ের একটা সাবকনশিয়াস ব্যাপার চলে আসছে, যেটা আমাদের বয়সে কিংবা আপনার বয়সে এসে যাচ্ছে, যে ওয়েব সিরিজে বিশেষ করে এমনভাবে শেষ করছে যাতে ডোপামিন লেভেলটা একদম উপরে থাকছে, যে পরের এপিসোডটা শুরু করতেই হবে। তো আমি যেমন এপিসোডের মাঝ দেখি, কারণ তখন নিচে নামে, তখন আমি বন্ধ করে দিই। হ্যাঁ, কারণ না হলে হয়তো একটা রাত ঘুমই হলো না, দুটো তিনটে বেজে গেল, সকালে তো কাজে বেরোতেই হবে। তো এইরকম কি আপনারও হচ্ছে নাকি? একেবারে আমি ঠিক এই টেকনিকটা জানতাম না, জেনে নিলাম, আমি আজ থেকেই অ্যাপ্লাই করবো। মাঝপথে আমরা সবসময় এই সিরিয়ালটা হোক, কিন্তু সত্যি তাহলে আরেকটা দেখা যাক। তো এটা খুব সত্যি মানে, এবং শেষ পর্যন্ত যদি ভেবে দেখেন ওই রকম এন্ডিংয়ের কোনো দরকারই নেই, পুরো গল্পটার কোনো দরকারই নেই, কিন্তু ইয়েস, ওদেরও ব্যবসা করতে হবে, আইবলস পেতে হবে, দে ডু ইট লাইক দ্যাট। আপনার স্ট্র্যাটেজিটা আমি নিলাম, আপনার দর্শকরাও নেবেন অনেকে। তো দেখুন, আমার তো আমার বাবা যদিও সরকারি কর্মচারী ছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসে তো ছিলেন না। তো আমাদের না একটা ধারণা আছে, যেটা আমি আপনার কাজ নিয়ে শুরু করার আগে পার্সোনালে যাই একটু, যে আপনাদের জীবনটা কীরকম। তো সবসময় একজন অর্ডারলি থাকবে, যে ইয়েস স্যার করে আপনি বসবেন, ছুরি কাছি দিয়ে খাবেন, সেইগুলো তো আছেই, এবং কাঁচি নয়, মানে ফোর্ক আর চামচ দিয়ে খাবেন। তো তার সাথে আপনাদের একটা, যেটা আগেকার দিনে হতো না, একটা সামার প্যালেস আর একটা উইন্টার প্যালেস, এইরকম একটা থাকবে, যে আপনি মাঝে মাঝে রিটায়ারমেন্টের পরে শহরে থাকবেন, আর মাঝে মাঝে ওই ডুয়ার্স দার্জিলিং থাকবেন। তো তারপরে শুনছি লোকজন বলছে যে না, ওনার নয় সল্টলেকে থাকেন, নয় নিউ টাউনে থাকেন। এটা ঠিক সামার আর উইন্টার প্যালেস হলো না, মানে পাশাপাশি হয়ে গেল। তো আপনি এখন ওরকমই শাটল করছেন? আপনার প্রথম পার্ট অফ দ্য প্রশ্নটা নিয়ে আমি একটা মজার অভিজ্ঞতা আপনাকে বলতে চাই। এই যে আপনি বললেন না, আইএস অফিসাররা কাঁটা চামচ দিয়ে গলায় ন্যাপকিন দিয়ে খাচ্ছে, আমি যখন প্রেসিডেন্সি থেকে পড়ে তারপরেই তো আইএস করে তারপর তো ঢুকলাম, তারপর আমাদের প্রবেশন পিরিয়ডেই আমাদের একটা ডিস্ট্রিক্টের সঙ্গে অ্যাটাচমেন্ট করে দেয়। তো আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছিল, তো ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে ওনাকে ট্রেনিং ডিএম বলা হতো, আর আমি প্রবেশনার। সেখানে যখন ডাকলো, তেনাদের আদব কায়দা, পার্টি, মহিলারা সিগারেট খাচ্ছে, এসব দেখে না, আই হ্যাড এ কালচারাল শক, কমপ্লিট প্রেসিডেন্সি কাঁধে ঝোলা নিয়ে, কুর্তা পরে প্যান্টের উপর, এই হচ্ছে আমার জীবন। সাডেনলি ইউ আর এক্সপোজ টু দ্যাট লাইফ। ওটা একাডেমিতে না, ওখানে পড়াশোনা হয়। যখন ডিস্ট্রিক্টে পাঠালো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনার ভাষায় টিপিক্যাল স্পুন অ্যান্ড ফর্ক দিয়ে, নাম করছি না, খুব মজাদার লোক, আজও বেঁচে আছেন, উনি আমাকে বলেন তুমি আইএসে এসছো আর মদ খাবে না, এটা হয় নাকি? আমি কিন্তু কোনো দিন টাচ করিনি, লেট মি টেল ইউ। মানে তখন অবধি, মানে তখন না, আপ টু মাই রিটায়ারমেন্ট। এখন মাঝে মাঝে বন্ধু বান্ধবের সঙ্গে, খুবই কম, আই ডোন্ট লাইক ইট, বাট দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট। হোয়াট আই এম সেইং ইজ, এই কালচারাল শক। এক সেকেন্ড, নো এজ ইজ টু লেট টু স্টার্ট। No, so point is, yes, there is a certain British etiquette, especially districts. কলকাতায় সেই আয়রন সাইড রোডে বা বালিগঞ্জ সার্কুলারে সেই 3 কামরার ফ্ল্যাটেই থাকতে হবে, ওসব অর্ডারলি কিছু নাই, ড্রাইভারই এসে ফাইল তুলে যাবে, এর বেশি কিছু না। কিন্তু জেলাতে স্টিল দ্যাট colonial practices do remain, and it sometimes it was a revelation to me also, but all in good sense, all in good ইয়ে, এর মধ্যে কোনো মেলাফাইডি কিছু ছিল না।
তো ইজ ইট বাই ডিজাইন যে যারা ইউপিএসসি দিয়ে মানে দিয়ে যে ক্যাডাররা তৈরি হয়, আইএফএস, আইপিএস, আইএএস, এরা নর্মাল লোকেদের সাথে মেশে না? এইসব যুগ নেই, অবশ্যই ব্রিটিশ আমলে সেটা ছিল। অগেন যেটা আমি বলবো যে এরা একটা লেগাসি তৈরি করেছিল, দে হ্যাভ টু বি সেপারেট টু গভর্ন। কিন্তু ডেভেলপমেন্ট ইকোনমিক্স যখনই শুরু হলো, এ রাজ্যে যখন জেলা পরিষদ পঞ্চায়েত সভাধিপতি হলো, ঘনিষ্ঠ মহলে বলেছিলেন জেলা পরিষদের সভাধিপতির কাছে কি আইএস ডিএম কথা শুনবে? বাট সিন্স দে ওয়ার গিভেন দ্য মিনিস্টার অফ স্টেট র্যাঙ্ক, মিনিস্টারের কথা তো সিভিল সার্ভেন্টকে শুনতেই হবে, ইজ ইয়োর অফিসিয়াল বস। সো এই উন্নাসিকতাটা কিন্তু এখন নেই। এখন অনেক ইয়াং অফিসাররা খুব বেশিভাবে গ্রামাঞ্চলে কাজ করছেন। আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনি মেরিট টু ইট, তারা সাধারণ লোকের সঙ্গে বেশে না। আজকে সকালেই একজনের সাথে আমার কথা হচ্ছিল, যাকে বলছিলাম যে এই প্রশ্নগুলো করবো, সে বলছে একজন আইএস অফিসার এই প্রশ্নগুলো অ্যাপ্রিসিয়েট করবে না। আর আমার কাছে প্রশ্ন করা, সে অ্যাপ্রিসিয়েট করবে কি করবে না সেটা তার ইচ্ছা, সে উত্তর দেওয়া না দেওয়াটাও তার ইচ্ছা। তো স্যার আমি এই প্রেক্ষিতে বলছি, আই উইল ট্রাই নট টু ক্রস দ্য লাইন। সবাইকে, আপনি আপনার র্যাঙ্কের জন্য বলছি না, এটা ভদ্রতা স্বরূপেই ক্রস করা উচিত নয়। কিন্তু আমার প্রশ্ন যদি কোনোটা মনে হয় যে আপনার আমি আই হ্যাভ ক্রস দ্য লাইন, আপনি সেটাতে উত্তর দেবেন না, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু আমার জীবনের যে স্বপ্ন একটা আছে, যেটা এই ইন্টারভিউতে চরিতার্থ হোক, সেটা আমি চাই না। মানে কেউ একজন ইন্টারভিউয়ের মধ্যে এক গ্লাস জল চেয়ে খেয়ে মাইকটা খুলে দোস্তি বানিয়ে রহে হামারা করে উঠে চলে যাবে, হ্যাঁ, যেটা একটা যুগান্তকারী ইন্টারভিউ হয়েছিল, সেইটা আমার করার ইচ্ছা আছে, কিন্তু আপনার সাথে না, অন্য নিশ্চিত হলো। তো কামিং ব্যাক, এই এখনকার দিনে যেহেতু এই যে একটা ডিভিশন ফ্রম নর্মাল, এই ট্রেন্ডটা আমি দেখেছি একজন নয়, মাল্টিপল লোকের কাছে, যে তারা রিটায়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস মানে সিভিল সার্ভিসেসের লোক, বড় বড় পোস্টে, তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে জ্ঞান আহরণ করে। তারা বলেন যে অনিমেষ দেখেছো হোয়াটসঅ্যাপে এসছে, এটাই সত্যি। আমার না তখন খুব অবাক লাগে, মানে এরা তো মানে এক একটা স্টল ওয়ার্ড, কিন্তু একটা জিনিস হতে পারে তারা নিজেদের কাজে এত ফোকাসড হয়ে গেছিলো বাইরের জগৎ সম্বন্ধে জ্ঞান রাখেনি, কিংবা বাইরের জগতের সাথে মেশেনি। আপনার কি মনে হয়? আপনার কথা একেবারে ফেলে দিতে পারছি না। আপনার কথা আমাদের নিজেদের মধ্যে জোকের মধ্যে, আমাদের প্রত্যেক সার্ভিসে নিজস্ব জোকস থাকে না, তাহলে বলে যে পরীক্ষার আগে, ইউপিএসসির আগে ওরা দারুণ পড়াশোনা করে আইএস অফিসার, আমি নিজে আইএস অফিসার তাও বলছি, কিন্তু তারপরে তারা খালি দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে সিভিল সার্ভিস লিস্ট আর রেলওয়ে টাইম টেবিল, কখন ট্রান্সফার হবে, কোন ট্রেন ধরে বাইরে যেতে হবে। এগুলো এক্সাজারেশন, এইগুলো কথার কথা, কিন্তু এটা ঠিক। আমি কিছু সিনিয়রদের মধ্যেও দেখেছি চাকরিরত অবস্থাতেই, আমি যদি সেনাইল বলি খুব ভুল হবে না, যদি তাকে জিজ্ঞেস করতাম কটা স্টেট আছে পশ্চিমবঙ্গে, কটা ডিস্ট্রিক্ট আছে বা কটা স্টেট আছে, এই টাইপের সাধারণ জিনিসও, ওমা তাই নাকি, ওটা একটা নতুন স্টেট হয়েছে বুঝি, এখন বুঝি জম্মু কাশ্মীরকে ভাঙা হয়েছে, এইরকম স্তরের লোককে নিজের চোখে দেখেছে। বাট দ্যাট ডাজন্ট মিন এভরিবডি ইজ লাইক দিস। অ্যান্ড স্পেশালি আমি বলবো যে আমি তো নিজেকে খুবই পড়াশোনা করি, ক্লাস করি, কোর্স করি, পয়সা দিয়ে কোর্স করছি, অ্যান্ড আই ট্রাই টু লার্ন নিউ থিংস। কিন্তু আমার কথা না, আরও অনেকেও ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করছে, কেউ গলফ খেলছে, কেউ কিছু করছে, কিন্তু একেবারে কেউ কিছু শুধুই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তা বোধ নয়। তবে হ্যাঁ, নিঃসন্দেহে সবার মতো আইএস গ্রুপেরও হোয়াটসঅ্যাপ আছে, রিটায়ার্ড গ্রুপেরও হোয়াটসঅ্যাপ আছে, সেখানে সত্যিই মাঝে মাঝে যা প্রশ্ন দেখি মনে হয় এরা এত ইন্টেলিজেন্ট লোক, এরা এই টাইপের প্রশ্ন, আফটারঅল ইটস এ পাবলিক ফোরাম, কম করে কয়েকশো মানুষ এখানে রয়েছেন, আর না করলেই বোধহয় ভালো হতো। উল্টো দিকটাতে আসি, হ্যাঁ, এতক্ষণ তো আপনারা মেশেন না বলে, আমরা যারা নর্মাল লোক, আপনার মনে হয় না আমাদেরও এক্সপেকটেশন
ফ্রম দ্য বিউরোক্র্যাটস অ্যান্ড দ্য পলিটিশিয়ানস, কারণ এই দুজনকে নিয়েই আমরা এক্সপেকটেশন ওই করি। আমাদের একটা মিসম্যাচ আছে, আমরা জানি না পলিটিশিয়ানরা কী করবে আর বিউরোক্র্যাটরা কী করবে। প্রণয় রায় হচ্ছে সেই ওয়ার্ল্ড দিস উইকের প্রণয় রায়, ওয়ান অ্যান্ড অনলি এনডিটিভি। তিনি একটা বইতে খুব সুন্দর লিখেছিলেন এবং আমার মনে আছে তাতে লিখেছিলেন, বলে দ্য ট্র্যাজেডি অফ দিস কান্ট্রি ইজ যে আইএস অফিসাররা যারা কিনা মেইনলি পলিসি ডিক্লেয়ার করে মিনিস্টারের কাছে প্লেস করবে, বাই দ্য টাইম দে গেট টু নো দেয়ার জব দে ট্রান্সফার্ড আউট। 3 বছরের মধ্যে তো সনাতন ব্রিটিশরা করে গেছে। By the time you understand the nuances of a problem, it's so nuanced, এত ডিফিকাল্ট বিষয় গ্রাস্প করতে হয়, তারপরে সে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার ফলে সাধারণ লোক, আপনি যে প্রশ্নটা করলেন, সে যতক্ষণে চিনল যে এখানে ডিএম বর্ধমান সেন সাহেব আছেন, এই তো ওনাকে গিয়ে বুঝলাম, তখন চলে গিয়ে স্বামী চলে এলো, তারপরে মানুষ চলে এলো ইত্যাদি। এই ভেরি কুইক টার্নওভারের ফলে বন্ড হতে দেয় না সিস্টেমটা। দিস ইজ এ সিস্টেমিক ডিফেক্ট। এবং আপনাকে বলতে পারি যে আমরা কিন্তু মানুষ হিসেবে লোকের সঙ্গে মিশতে চাই, অ্যাটলিস্ট এটা ভ্যারি করে মানুষ টু মানুষ, কিন্তু সুযোগ পাই না। বাই দ্য টাইম আই গেট টু নো লোকাল বর্ধমান রেড ক্রসের কর্মকর্তাদের সঙ্গে করলাম, আমাকে পাঠিয়ে দিল বীরভূমে, এরকম একটা কিছু। এটা একটা বড় কারণ। আরেকটা হচ্ছে প্রপেন্সিটিও বটে, আর ডাকলে যাবো কি যাবো না। যদিও আজকে নিউ টাউন নিয়ে কথা বলছি না, কিন্তু আই ওয়াজ ফর্চুনেট যে 14 বছর দুটো টার্মে আমি কাটাতে পেরেছি। দ্যাট হেল্প মি এ লট। যখন কেউ পুজোয় ডাকতো, অনুষ্ঠানে ডাকতো, ক্লাবের অনুষ্ঠানে ডাকতো, আই মেড ইট এ পয়েন্ট টু গো। সো এটা ঠিক নয় যে আইএস অফিসাররা মিশছে না। আর একটু বেশিক্ষণ থাকায় পরিচিতিটা হতে পেরেছিল। সুতরাং বেসিক বোধহয় হচ্ছে পলিটিশিয়ানরা কিন্তু থেকেই যাচ্ছে। ওখানকার এমএলএ, হুএভার ইজ দ্য এমএলএ ওর পঞ্চায়েত সভাপতি, সে কিন্তু জেনারেশনস প্রধান সে লুজেস, সেখানেও সে হারলেও থেকে যাচ্ছে। দিস ইজ এ গ্রেট রিজন। তার ফলে পাবলিক ইন্টারাকশন সবসময় পাবলিক রিপ্রেজেন্টেটিভসদের সঙ্গে হচ্ছে। আর সিভিল সার্ভিসের একটা বেসিক তো আছেই, পাবলিক ডিলিং মন্ত্রী পাবলিক রিপ্রেজেন্টেটিভ করবে, ভেতরের জিনিস আমরা করবো না। এইখানেই আমার কথাটা, আমি একটু অন্য ধরনের প্রশ্ন, এই প্রশ্নটাতেই একটা বলছি যে জেনারেল পাবলিক এতদিনের আপনার এক্সপিরিয়েন্সে আপনার মনে হয় ডু উই আন্ডারস্ট্যান্ড দ্য পিলার্স অফ ডেমোক্রেসি? আমরা কি লেজিসলেচার আর এক্সিকিউটিভের মধ্যে ফারাকটা বুঝতে পারি? কারণ একটা এমএলএ ভোট চাইতে এলে বলে যে আপনি ওইটাকে কি করেছেন, ওই উন্নয়ন কেন হয়নি, তার তো কাজ উন্নয়ন করাটা ছিল না। সেটা তো এক্সিকিউটিভ আর ওই মিনিস্ট্রির ছিল। আপনি আরবান ডেভেলপমেন্টেই ধরুন যখন আপনি ছিলেন, তখন একটা অন্য যায় এমএলএ, তার কতখানি হাত আছে গভর্নমেন্টকে দিয়ে কাজ করানো। যদি না সেই মিনিস্ট্রির উপরে যদি সে অপোজিশন এমএলএ হয়, তাহলে তো আরও নেই। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা তার উপরে আমাদের ভোট ডিসাইড করি। ডু উই আন্ডারস্ট্যান্ড দ্য পিলার্স অফ ডেমোক্রেসি? I would say that number one, public dealing is considered to be done by the political executive and the political people. This is how democracy runs. ওদের কাজই হচ্ছে জনসংযোগ করা। একটা চমৎকার সিনেমা দেখেছিলাম, কি একটা বিরাট অঘটন ঘটেছে। সেক্রেটারি বলছে, মিনিস্ট্রি দিল্লিতে, সেক্রেটারি বলছে আমরা এটা করছি আর জনগণকে সামলানোর এতগুলো লোক মরে গেছে, থিঙ্ক অফ দ্য দিল্লি ব্লাস্ট। ও কি বলতে হবে, ও মন্ত্রী সামাল লেগা। मंत्री संभाल लेगा जनगण को, दिस इज রানস ইনটু ব্লাড সিস্টেম। আর আমরা কী করতে হবে, আর্মি পাঠাতে হবে বা এনএসজি পাঠাতে হবে বা ওখান থেকে হেলিকপ্টার পাঠাতে হবে, এইগুলো আমরা সব করে দেবো, এবং অফকোর্স উইল অ্যাডভাইস। তো therefore the connect between people and the democracy is through the public representative. They are, in fact, politicians do not like if you interact too much with the people. This is how things are. So either you are for the ruling party or you will be thrown out. You will be thrown out. Bihar, Uttar Pradesh, Rajasthan, এসব জায়গায় তো বটেই। আমাদের এখানে একটু কম হলেও you got to toe the political line. আচ্ছা, ভালো যখন এই কথাটা উঠলো, তার কারণ আমি ভেবেছিলাম পরে আসবো একটু ওয়ার্ম আপ করে নিয়ে, যে নিউ টাউনে যখন আপনি এসছেন তখন আপনার একটা
মানে কম্পেয়ার টু আদার বিউরোক্র্যাটস পাবলিক নজরে আপনি অনেক বেশি আপনাকে দেখা যেত। কারণ একটা তো আপনি জনসংযোগ করতেন এবং মানে ইভেন্টসে গিয়ে এবং নতুন নতুন রোজ নতুন নতুন কিছু করছিলেন, এর জন্য বেশি হচ্ছিল। এইখানে কখনো একটা ইগো ব্যাটল তৈরি হয়নি পলিটিশিয়ানের সাথে যে ও উনি তো নিজেরই প্রচার করছেন, আমাকে প্রচারটা করতে দিচ্ছেন না? আপনি সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ। না, সোশ্যাল মিডিয়া আমার একটাই থট ছিল, এবং আপনার কাছে সম্ভবত প্রথম বলছি, আই হ্যাড এ ফিলিং যে এখানে কিন্তু জনগণের কোনো গ্রাউন্ড লেভেলের রিপ্রেজেন্টেটিভ নেই। এসে প্রত্যেক জায়গায় অল ওভার ইন্ডিয়া দ্যার ইজ এ গ্রাম পঞ্চায়েত সদস্য আর এ মিউনিসিপ্যাল কাউন্সিলর, যারা লোকাল লেভেলে একটা পাড়া লেভেলে কিছু একটা হলে জানাবে। Whole of Newtown, which is bigger than Salt Lake, which is about 30 square kilometers, সেখানে কিন্তু আজও গ্রাউন্ড লেভেল কোনো ফরমেশন নেই। তাহলে একটা সাধারণ লোক তার বাড়িতে একটা, ধরুন খুব ছোট কথা বলছি, একটা ইলেকট্রিক পোল পড়ে গেছে বা একটা রাস্তায় গর্ত হয়েছে, আমরা কী করি, লোকাল কাউন্সিলরকে বলি, কাউন্সিলর কী করে, হি ডাজ ম্যানুভার্স অ্যান্ড গেটস ইট ডান, ইয়েস হি টেক্স দ্য ক্রেডিট ফর। So I took the extra step in involving my officers and involving by using all kinds of online means. আমি লোকের কী অভিযোগটা আছে এটা বোঝার চেষ্টা করতাম। সো মাই ইনসেন্টিভ ওয়াজ যে এদের কোনো কাউন্সিলর নেই, এদের কোনো পঞ্চায়েত মেম্বার নেই, কে এদের কথা বলবে? সুতরাং আই হ্যাভ টু গো আউট অ্যান্ড ট্রাই টু রিচ দেম টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। হ্যাঁ, কিন্তু তাতে আপনার ইগোর কোল্ড ওয়ার লাগতো না? ইগোর আমরা তো সব কিছুই আমাদের পলিটিক্যাল, হ্যাঁ পলিটিক্যাল এক্সিকিউটিভদের তো আমরা সবসময় অনুমোদন নিয়েই করি, উই অলওয়েজ কিপ দেম ইনফর্ম, বাট সার্টেনলি আমার পরবর্তীকালে মনে হয়েছে যে তারা অনেক সময় একটু অন্যভাবে নিতেন জিনিসটা, দ্যাট ইজ ট্রু। আচ্ছা, এই নিউটাউন নিয়ে কথা উঠলো বলে আরেকটা কথাই শুধু জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে নিউটাউন অ্যাজ এনি ডেভেলপমেন্টই, নিউটাউনটা আলাদা করে নয়, যে সবসময় রেগুলার রিয়েল এস্টেট গ্রো করছে, তো সেখানে একটা নিউটাউনে খুব বেশি শব্দটা শোনা যেত সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেটে নাম না করেই দুজন মাথা ছিলেন এবং তাদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। আপনার মুখ্য দায়িত্ব ছিল কাজটা বের করে নেওয়া, যাতে কাজগুলো না আটকে যায়, কারণ একটা বড় কোনো প্রজেক্ট যখন হচ্ছে তখন এই ঝামেলা যদি কাজ আটকে দেয় তাহলে অন্যরা বড় প্রজেক্ট করবে না, কারণ ডেভেলপমেন্ট হয়তো একটু ধাক্কা খেতে পারে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে ম্যানেজ করতেন? ইটস এ ভেরি কমপ্লেক্স থিং। তবে আমার ধারণা শেষের দিকে এই প্রবলেমটা অনেক কমে গিয়েছিল, বিকজ দেয়ার ওয়াজ এ পলিটিক্যাল উইল কামিং ফ্রম দ্য চিফ মিনিস্টার হারসেলফ যে এই সিন্ডিকেট ব্যবস্থা দেবো না, অ্যান্ড দ্য পুলিশ ওয়াজ গিভেন ভেরি স্টার্ন ওয়ার্নিং, আমার পার্টি টাটি দেখতে হবে না, কোনো ওই সিন্ডিকেট মানে ইট বালি ইত্যাদি দেওয়ার ব্যাপারে পিপল শুড নট বি হ্যারাস। আপনার আগের আরেকটা যেটা আপনি বললেন যে সরকারি প্রজেক্টে কিন্তু হাত দিতে কোনো মতে দেওয়া যায় না, নো সিন্ডিকেট উড ইন্টারফিয়ার। সরকারি না, আমি বলছি বড় প্রজেক্ট অ্যাজ ইন অন্যরা প্রাইভেট সেক্টর, হ্যাঁ সেক্ষেত্রে অলওয়েজ বড় প্রজেক্ট কেউ হাত দিত না, কারণ সঙ্গে সঙ্গে হাইয়েস্ট লেভেলে একটা কমপ্লেন্ট গেলেই পুলিশকে কড়া বার্তা দেওয়া হলো, এইরকম ইনফোসিস করছে, কেউ যদি হাত দিয়েছো বা কিছু করেছো কিছুতেই মানা হবে না, অ্যান্ড দ্যাট মেড ভেরি গুড সেন্স। সো দ্যাট লিভস হোয়াট, ছোট ছোট অসহায় আমার আপনার মতো লোক দু কাঠা প্লটের উপর একটা কিছু করতে চাইছে, স্মল প্রবলেমস ইউজ টু কাম। শেষের দিকের কথা বলছি, শেষের দিকে কিন্তু পুলিশকে বললে অনেকটাই করা যেত সামলে, এবং পুলিশ ছাড়া কোনো উপায়ও নেই, দে নো এভরিথিং, দে নিউ এভরিথিং। কিন্তু এর একটা ইন্টারেস্টিং থট আছে বিফোর দ্যাট, সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছিল, তখন দিস প্রবলেম অফ ল্যান্ড লুজার্স অ্যান্ড দেয়ার লাইভলিহুড কেম ইন টু বি। তখন কিছু কোঅপারেটিভ করা হয়েছিল এবং তারা এইসব সাপ্লাই টাপ্লাই দেবে এরকম একটা করা হয়েছে। দিস ওয়াজ দ্য বার্থ অফ দ্য সিন্ডিকেট।
তো তখন উপায় ছিল না, একরের পর একর চলে যাচ্ছে, মানুষরা জমি হারা নেই। ইট ওয়াজ ডান ভেরি ভেরি ইন্টেলিজেন্টলি অ্যান্ড ভেরি ভেরি ট্যাক্টফুলি। এত বড় ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছিল উইদাউট অ্যান আর্মড স্ট্রাগল অর রেবেলিয়ন অ্যাজ ইন নন্দীগ্রাম অর সিঙ্গুর। কে এটা যে করা হলো, এটা কলকাতার উপকণ্ঠে 7,000 একর, not a single drop of blood was there. Very, very well handled. তখন ওয়ান অফ দ্য ওয়ার্ড ছিল যে ঠিক আছে তোমাদেরকে আমরা ইন দ্য প্রসেস ইনভলভ করবো, বাট সেটা পরে একটু ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছিলো, আই অ্যাবসলিউটলি অ্যাডমিট। বাট লেটার অন উইথ পলিটিক্যাল উইল a lot of it was controlled. I wouldn't say all, but a lot of it. ওইখানটা একটা সোশ্যাল ডিসপ্যারিটিও আছে, মানে যারা ঢুকছে তারা একটু উচ্চ মধ্যবিত্ত, কিন্তু যারা ওইখানে পুরনো বাসিন্দা তারা একটু নিম্ন মধ্যবিত্ত থেকে এলআইজি লেভেলের। তো তার জন্য কোনো ক্ল্যাশ হতো না? এর জন্য আমাদের যেটা ছিল নেবারহুড ডেভেলপমেন্ট স্কিম একটা ছিল, অ্যাবসলিউটলি কারেক্ট, স্টার্ক কন্ট্রাস্ট। আপনি নিউটনের পরিধি বেরিয়ে বেশি দূর যেতে হবে না, 1 কিলোমিটারের মধ্যে যান। The abject poverty, absence of toilets, absence of street lights, absence of car parking, absence of health facilities. রেগজোয়ানি পাবলিক হেলথ সেন্টারে এত ভিড় হয় রোজ, আর এখানে দেখুন টাটা মেডিকেল, ওহাইও, হ্যানো ট্যানো, একটা টপ ক্লাস মেডিকেল সব ফেসিলিটিস, বাট ফর দ্য রিলেটিভলি রিচার। সো এই কনফ্লিক্টটা যাতে না হয় সেই জন্য নেবারহুড প্রোগ্রাম একটা হিট করছে লোকাল নিত, এবং তার বাজেটের একটা অংশ এটা, তারপর বলতো কেউ বলতো একটা রাস্তা করে দাও, কেউ বলতো একটা জলের লাইন করে দাও, কেউ বলতো একটা ইলেকট্রিক বাতি করে দাও, কেউ বলতো একটা স্কুলকে স্মার্ট ক্লাস করে দাও। এগুলো কিন্তু আমরা সবসময় করতাম, বাট বাই নো মিনস দিস ডিসপ্যারিটি ইজ রিমুভড। স্যার, একটা জিনিস আপনাকে দেওয়ার আছে, এটা আপনি পড়েন, খুব ভাল লাগবে। ও, এই তো আপনার লেখা মনে হচ্ছে। হ্যাঁ, আমিও আছি, অশোক মুখোপাধ্যায়ও আছেন। বাহ। এটা কলকাতার পরিবহন ব্যবস্থার ইতিহাস, একদম টলিনলা কাটা থেকে কিভাবে গরুর গাড়ি থেকে সব কিছু আছে। মেট্রো রেলও আছে। মেট্রো রেলও আছে। তার থেকে স্ন্যাপি, ওই লাস্ট যে ইলেকট্রিক ক্যাব যেটা বেরিয়েছে তাদের, সেইখানে গিয়ে শেষ করেছি। বাহ, ভেরি নাইস। জেব্রা কাট সত্যিই ছিল। হ্যাঁ, মল্লিকবাড়ি সবাই ঘোড়ায় টানা ফিটন করেন বলে মল্লিকবাড়ি আলিপুর জু থেকে দুটো জেব্রা কিনে নিউজ টু মি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই সার্টেনলি রিড ইট। স্যার, আমাদের এইটা করতে যারা সাহায্য করে, এক বন্ধু কোম্পানি আছেন, তাদের নাম হচ্ছে মণিপুরা আয়ুর্বেদা। মানে মণিপুরের মণিপুরা নয়, মানে মণিমাণিক্যর মণিপুর। আচ্ছা। হ্যাঁ, ওরা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্ট বানায় একদম নির্যাস থেকে। এখন কেমিক্যাল ফ্রি তো বলতে পারি না আমরা, কারণ সবই কেমিক্যাল, সিনথেটিক কেমিক্যাল, অর্গানিক। তো ওরা আপনার জন্য এইটা পাঠিয়েছে। ও, আই সি, ওয়ান্ডারফুল। একটা, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি আছে যদি, ও, এটাতে বোধহয় রিড অয়েল আর জাসমিন। এটা হচ্ছে এসেনশিয়াল অয়েলটা আছে, আর রিড অয়েলের এর মধ্যে আপনার ডিফিউজার লাগবে না, কয়েকটা ওই কাঠি আছে, ওটা ঢুকিয়ে রাখলে ওটা ক্যাপিলারি অ্যাকশনে উঠে পুরো ঘরে। আর এটাতে মোমবাতি দিয়ে জ্বালাতে হবে? না না, এই তেলটাই এর মধ্যে ঢালতে হবে। ও, তারপর কাঠি থেকে আসবে, ওটা এসেনশিয়াল অয়েল। আমি কালকেই ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবেন, বলবেন কেমন লাগবে। থ্যাংক ইউ স্যার। তো এই যে সোশ্যাল ডিসপ্যারিটি নিয়ে যে কথাটা বলছিলাম, এখনো যখন আপনি নেই ওইখানে, আর কত সহজে লগ অফ করতে পেরেছেন। এখন উসখুস করে না যখন কিছু দেখেন যে যেটা আপনি থাকলে হতে দিতেন না, কিংবা আপনি করতে চাইতেন না, আপনার মতে নয়, তখন কি আপনি ফোন করে বলেন যে এটা করো না, এটা ভালো নয়, এরকম আপনি কি অ্যাডভাইস দেন এখন যিনি আছেন তাকে, নাকি ভাবেন যে আমার আর কিছু নেই? একেবারেই না, খানিকটা অভিমানের সুরে কিছুতেই বলি না, খানিকটা অভিমানের কণ্ঠ রেখে কিছুতেই ইন্টারফেয়ার করি না। বহু লোক
যেহেতু আমার অনেকের সঙ্গে পরিচয় ছিল, জনসংযোগ ভালো ছিল, এসে বলতেন এটা একটু না আমার পক্ষে সম্ভব, আপনি এখন যে চেয়ারম্যান বা এমডি আছেন তার সঙ্গে কথা বলুন, আই ক্যানট সে, আই ক্যানট ইন্টারফিয়ার। যেটা আমি বলবো, আমাদের সিভিল সার্ভিসের একটা ডিসিপ্লিন আছে। নারায়ণ ঘোষ যখন এসপি সাউথ 24 পরগনা ছিলেন, ওনার সঙ্গে মা ভয়া করে 100 জন লোক মারা গেল লঞ্চ ডুবিতে, আই ওয়াজ দ্য এডিএম। তখন লঞ্চে করে 7 দিন ধরে আমরা মৃতদেহ উদ্ধার করছি। তখন উনি আমায় একটা বলেছিলেন যে যেখান থেকে তুমি ট্রান্সফার হয়ে বেরিয়ে যাবে 1 বছর পেছনে ফিরে তাকাবে না, লেট ইট গো, যাবে না ওখানে। দিস ইজ হিজ উপদেশ। এবং আমি তো গত বছর অবধি ছিলাম, ইয়েস, মাঝে মাঝেই মনে যে হয় না তা নয়, বাট আই steadfastly refuse to talk or interfere. কিন্তু এখন আপনি ছাড়তে পারেননি, আবেগটা রয়ে গেছে। আবেগ কী করে করবো, যে হাতে করে করা। আমার একটা ছবি আছে, আমি পারলে আপনাকে দিয়ে দেবো। 2002-এর, এই যে 2002-এর এসআইআর চলছে, আজকে ইনফ্যাক্ট একটা টেড টক ছিল, সেখানে বলছিলাম আমার কাছে একটা রেয়ার ছবি আছে। 2002-এ ফাঁকা ধুধু করছে নিউ টাউন, একটা মাত্র বুলডোজার চলছে, চতুর্দিকে অ্যাজ ফার অ্যাজ দ্য আই গোজ নাথিং বাট ধুধু করে মাঠ। আর কন্ট্রাস্ট টুডে, একদম স্মার্ট সিটি, ঝকঝকে, 1 লক্ষ লোক বাস করছে এরকম। এই যে চেঞ্জটা হলো, চোখের সামনে দেখলাম, গড়ে তুললাম। নজরুল তীর্থ কী অবস্থায় ইনস্ট্রাকশন এসেছিলো, কী ছিল, কী ঘটেছে, দে আর লাইক মাই চিলড্রেন, ইচ অফ দিস ইজ লাইক মাই চিলড্রেন। এবং সেখানে যখন মানুষজন যায়, ইউজ করছে, ইট আর পাথরের জিনিস নয়। এখন নিউ টাউন কফি হাউসের লোকে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, যখন ট্রাফিক আইল্যান্ডে বসে আড্ডা মারছে ছেলেমেয়েরা, কিচ্ছু না, নিজের মধ্যে গল্প করছে, দেখলে কোথাও একটা মনটা ভরে যায়। এবং সব নিউটনবাসী আমার কাছে আত্মীয়। কেউ এসে বললো আমি নিউটনে থাকি, ও আচ্ছা কোথায় থাকে, বিকজ আই নো ইট লাইক দ্য ব্যাক অফ মাই হ্যান্ড। সো ইমিডিয়েট ফ্যামিলিকে কেউ ভুলতে পারে। নজরুল তীর্থ নিয়ে যখন কথাটা বললেন স্যার, একটা জিনিসে আলাদা করে, মানে অনেকে আপনাকে অনেক কিছুর জন্যই ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু আমি আলাদা করে আপনাকে ওইখানে লাইব্রেরিটা করার জন্য ধন্যবাদ জানাবো। যখন আজকাল সব লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, অত সুন্দর একটা লাইব্রেরি তৈরি করা। নট অনলি দ্যাট, এত পপুলার, যারা যারা বলে আজকালকার জেনারেশন পড়াশুনো করে না, খালি ফেসবুক করে, আমি বলি যে স্মার্ট লাইব্রেরি নজরুল তীর্থ যাও, খোলার আগে থেকে বাচ্চারা দাঁড়িয়ে থাকে, নট ওয়ান সিট ইজ লেফট ভেকেন্ট। এটা তো আশার একটা কথা। কিন্তু এই দিকটা যখন দিয়ে দেওয়া হলো, তখন আপনার কেমন লাগলো? কোন দিকটা? মুভি থিয়েটারের দিকটা যখন না আউটসোর্স না না করে না দেওয়া হলো। না না না, মুভি থিয়েটারটা কনসিয়াস। আমার থিওরি সবসময় ছিল, সবই ইনস্ট্রাকশনে করেছি। জয়েন করার পরেই মুখ্যমন্ত্রী আমাকে রাইটার্স বিল্ডিং, তখন রাইটার্স বিল্ডিং ডেকে বললেন যে সামনের 25শে বৈশাখের আগে আমার রবীন্দ্র তীর্থ চাই, প্লিজ মেক ইট। তারপরে ফোন করে বললেন আমার নজরুল তীর্থ চাই, কোথাও নেই, সারা বাংলাদেশ, এন্টায়ার বেঙ্গলে নেই, একটা করে দাও। পয়েন্ট ইজ আই লেটার, এরপরেই শেষ, এরপর ইট ওয়াজ লেফট টু মি, মানে হাউ টু গেট দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যান্ড এভরিথিং। রবীন্দ্র সদন আর নন্দন, is that the only point of government thing in Kolkata or Bengal? No, রবীন্দ্র সদনের কাউন্টার পয়েন্ট হচ্ছে রবীন্দ্র তীর্থ ফর পারফর্মিং আর্টস, আর নন্দন যেখানে সিনেমা দেখানো হয় তার হচ্ছে নজরুল তীর্থ। তো কনসিয়াসলি ওখানে সিনেমা শিল্প, মাঝে মাঝে নাটকও করার ব্যবস্থা আমরা করেছি। এবং উই থিঙ্ক, যেরকম আমি বললাম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমি মানে ছোটোবেলা থেকে ইচ্ছা নিয়ে দেখি। ফিল্ম ইজ অ্যান ইন্ডাস্ট্রি, ইটস পার্ট অফ কালচার। নজরুল তীর্থ ইজ ফর দ্যাট, রবীন্দ্র তীর্থ ফর পারফর্মিং আর্টস। কিন্তু এখন যখন মানে জিনিসটা অপারেশনসটা যখন তুলে দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানির হাতে, তখন কি আমরা মানে এইটা দেখতে পাই যে এটা অন্য কোনো মাল্টিপ্লেক্সের মতো নিয়ে আমরা তো নিজেরাই করতাম থ্রু ফ্র্যাঞ্চাইজি নিঃসন্দেহে, কিন্তু সেখানে আমাদের মতামত নিয়ে করতো। বাট ওয়েল ইট ইস এ ডিসিশন, নিশ্চয়ই কারোর সঙ্গত কারণই আছে, কান্ট সে এনিথিং। তবে সিনেমারকে সাপোর্ট করার জন্য স্ক্রিন করা দরকার, এটা তো আমি মনে করি। স্যার এবার একটা প্রশ্ন করব, আপনার যা কঠিন কঠিন প্রশ্ন আসছে, আরেকটা এমন হচ্ছে।
গভর্নমেন্টের সাথে আপনাকে কাজ করতে হয়। গভর্নমেন্ট বলবো না, গভর্নমেন্ট ইজ সাপোজ টু বি থিওরিটিক্যালি এ পলিটিক্যাল, কিন্তু একটা পলিটিক্যাল পার্টির সাথে তো মেজরিটি পার্টির সাথে আপনাদেরকে বিউরোক্রেটদের কাজ করতে হয়। তখন অনেক সময় আপনাকে হয়তো এমন ডিসিশন নিতে হয় যেটা গভর্নমেন্টের এগেনস্টে, গভর্নমেন্ট পছন্দ করছে না, এগেনস্টে নয়, গভর্নমেন্টের খুব একটা পছন্দ করছে না। তো নিন জঙ্গলমহলে ভোট করা, তো কিংবা আরও অনেক কিছু। এইরকম ইনস্টেন্স কি পাওয়া যায় যে পলিটিক্যাল পার্টিরা এই গ্রাজটা ধরে রেখে এর প্রতিহিংসাটা সে রিটায়ার করার পরে চরিতার্থ করছে? লয়াল অফিসারদের যে বারবার পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হয় সে তো বটেই। আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকেও দেখেছি, পরের দিনই এমপি বানিয়ে দিল। সো অল ওভার ইন্ডিয়া, আই ডেয়ার সে অল ওভার দ্য ওয়ার্ল্ড, there has been attempts by the political to influence institutions which are independent or quasi-independent by such means. এটা হয়, এটা তো ঘটনা, দ্যাট ইজ অল। সেটা তো পজিটিভ দিকে। যদি এবার পরিব্যাখ্যাটা আপনি করে নিন, আর আমি বলবো না। তার অ্যাডভার্সটাই হচ্ছে যে আপনি যদি না শুনে থাকেন আপনাকে দেবে না, ফিনিশড, ম্যাটার এন্ডস। দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। কোনো মানে গ্রাজ, মানে প্রতিহিংসা, দুঃখ হয় না তা নয়, তার জীবন উত্তপ্ত করে দেয় এরকম দুঃখ হয় না তা নয়, বাট ইউ নার্স ইউর উন্ডস, আর কি করবেন আপনি? একটা জিনিস যেটা আমি পড়তে পড়তে রিসার্চ করতে করতে দেখছিলাম, সেটা হচ্ছে আপনি একটা ক্রস সাবসিডি সিস্টেম লিখেছে, শুরু করেছেন হাউজিংয়ে। আমি অশোক খেমকারও আরেকটা দেখছিলাম পডকাস্ট, ইন্টারভিউ বলবো, তো সেইখানে উনি আরেক ধরনের ক্রস সাবসিডির কথা বলছিলেন, যে একজন কমার্শিয়াল ভেহিক্যালের যখন লাইসেন্স নিতে যাচ্ছে একজন, তখন তাকে বলছে যে তুমি স্মল সেভিংস স্কিমে কিছু ইনভেস্ট করো, তাহলে তোমার এটা আমি সহজে করে দেবো, মানে অন্য গভর্নমেন্ট স্কিমটাতে তুমি আমাকে হেল্প করো, তাহলে আমি এই গভর্নমেন্ট স্কিমটা তোমাকে মসৃণ করে দেবো। হ্যাঁ, যদিও ওইটা মানে ইটস টোটালি আনঅফিসিয়াল। তো আমাদেরও তো পরপর স্কিম আসতে থাকে এবং সবগুলোকেই সাকসেসফুল হতে। তো ইজ ইট আ কমন প্র্যাকটিস যেখানে আমরা একটা কাজের জন্য যদি সিটিজেন আমাদের কাছে আসে, তখন আমি বলি যে তুমি অন্য কাজগুলো করো, তবেই আমি তোমাকে এইখানে হেল্প করব? থিংস আর নট সো সিম্পল। যদি কেউ বলে থাকে, জানি না মিস্টার খেমকা কী প্রসঙ্গে বলেছে, আউট অফ কোয়েশ্চেন, পিপল আর সো স্মার্ট দিস ডেজ, তারা এত অ্যাভিনিউ আছে, আর কিছু না সোশ্যাল মিডিয়া আছে, পট করে লাগিয়ে দেবে আমাকে এটা করতে গিয়ে এটা বলেছে। একমাত্র আমি ভেগলি রিমেম্বার করছি, অতি বদমাইশ চালকরা যখন অ্যাক্সিডেন্ট করতো, তার বলতে রেড ক্রসে কিছু টাকা জমা দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো, নাহলে পুলিশে দেবো। হ্যাঁ, রেড ক্রসেও উনি বলেছেন। হ্যাঁ, কিন্তু এইগুলো ভেরি ভেরি রেয়ার অ্যান্ড ফার বিটুইন। অন্তত আমার জীবদ্দশা আমি এরকম দেখিনি। ফর ফুলফিলিং টার্গেটস ইউ কোয়ার্স পিপল, কখনো না, ভেরি ভেরি রেয়ার হয় না। আমি কী করে বলবো, আমি দেখিনি। এই যে ওভারনাইট ট্রান্সফার হওয়া, আমরা যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি তারা যখন রিজাইনও করতাম, আমাদের তো ট্রান্সফার হতো না, আমরা একটা কোম্পানি থেকে নিজেরাই ট্রান্সফার্ড হয়ে যেতাম। তো সেইখানে একটা নোটিস পিরিয়ড দিতে হতো, একটা হ্যান্ড ওভার ব্যাপার ছিল। সরকারের কি মানে এত আইসোলেট করতে পেরেছে পিপল ফ্রম দ্য প্রসেস, যে একজনকে ওভারনাইট জায়গাটা থেকে সরিয়ে দিল, নতুন যে এলো তার কোনো নলেজ ট্রান্সফার দরকার পড়ে না? অনেক নিয়ম আছে, আর নিয়ম হচ্ছে যে নোট টু সাকসেসার লিখে যেতে হবে পুরো ডিটেলস দিয়ে, হাউ থিংস আর রাইট নাও, হিস্ট্রি, এগুলো কেউ আজকাল করে না, মানেও না। অ্যান্ড ইট ইজ ইনডিড। আর আজকাল তো ইমেলে চলে আসে, হোয়াটসঅ্যাপে চলে আসে, ইউর অর্ডার ট্রান্সফার্ড, এক্ষুনি ছেড়ে দাও। নতুন লোকটা এসেই বলবে কবে আমি চার্জ নেবো, সেও অর্ডার পেয়েছে। এই ট্রানজিশন সিস্টেমটা সাডেন এবং অ্যাব্রাপ্ট হয়, এবং আজকালকার কমিউনিকেশন সিস্টেমের পর আরও দ্রুত হয়,
এবং কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে, আমি যদি একটু টাইম পিরিয়ড দিই, হি উইল ট্রাই টু প্লে অ্যারাউন্ড। যদি এক্ষুনি তাকে যেতে না বলি, হি উইল ট্রাই টু হবনব করে টোরে আমার এটা পছন্দের জায়গায় অন্য কিছু দাও। এটা কিন্তু এই গভর্নমেন্ট অ্যাটলিস্ট একদম বন্ধ করে দিয়েছে। ইউর ট্রান্সফার গো। ভালো কি মন্দ আমি বলছি না, আমি তো বললাম প্রণয় রায়ের কথা দিয়ে মোস্টলি একটা লোককে সুযোগ না দিয়ে একটা জেলা, একটা ডিপার্টমেন্ট, একটা সেন্সিটিভ অ্যাসাইনমেন্ট তাকে দুম করে চেঞ্জ করে দিলে কি কন্টিনিউটিটা থাকছে? এটা তো একটা প্রশ্ন থাকে। আরেকটা জিনিস যেটা অবাক লাগে সেটা হচ্ছে যে এখন যে কারণেই হোক মাঝে মাঝেই মন্ত্রীরা অ্যারেস্টেড হচ্ছে, এবং তাদের কিছুদিন হয়তো বা যে ইন্টারোগেশন হোক যেই ছুতোতেই তারা অ্যারেস্টেডই থাকছে, ইন কাস্টাডি, কিন্তু কাজ তো চলছে। তার মানে আমাদের রাজ্যে বিউরোক্রেটরা এতখানি এম্পাওয়ার্ড আজকে যে মন্ত্রী ছাড়া তারা পুরো জিনিসটা চালিয়ে যেতে পারছে। হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, সব চালিয়ে দেবো। বাট পয়েন্ট ইজ ইউ আর নট অথরাইজ টু ডু দ্যাট। নাম্বার টু, পলিসি ডিসিশনস উই ডোন্ট টেক। আপনি অত বলছেন অ্যারেস্টের কথা, ধরুন ইলেকশন যখন ডিক্লেয়ার্ড হবে, ফ্রম দ্য ডেট অফ ইলেকশন টিল দ্য ফরমেশন অফ দ্য নিউ গভর্নমেন্ট, মিনিস্টার্সদের কোড অফ কন্ডাক্টে প্রায় কিছুই করতে দেওয়া হয় না, তারাও ক্যাম্পেইনে ব্যস্ত। সব মানে দেশ কি অচল হয়ে যায়? দেশ অচল হয় না। এই ধরনের বড় বড় স্কিম, বড় বড় ইনিশিয়েটিভ, বড় বড় ডিসিশন আমরা পাশের টেবিলে জমিয়ে রাখি। ওই নতুন গভর্নমেন্ট আসুক, জিজ্ঞেস করি, তারপর করবো। এটা করবো কী করবো, প্রত্যেকটা তো ইমপ্লিকেশন আছে। আপনি একটা সাবসিডি স্কিম করবেন মানে হচ্ছে অন্য জায়গা থেকে টাকা টান পড়ছে, সেটা তো কমে যাবে। তাহলে আপনি কী করবেন, এটা করবেন না, এনি ডিসিশন ইনভলভস মাল্টিপল চয়েসেস। এইগুলো আমরা নিই না, কিন্তু রুটিন কাজটা চালিয়ে যেতেই হবে, চলেও। দুটো শব্দ বললেন যেটা থেকে একটা প্রশ্ন মাথায় এলো, একটা হচ্ছে পলিসি আর একটা হচ্ছে নতুন গভর্নমেন্ট। আপনি সেই অফিসারদের মধ্যে একজন যিনি পরিবর্তন দেখেছেন 2011-তে, এবং আমরা যদি ধরে নিই পরিবর্তন, তার মানে পলিসির পরিবর্তন, স্ট্র্যাটেজির পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তো একজন অফিসারের পক্ষে একটা লাইনে কাজ করতে করতে একটা ভোটের পরেই আবার পুরো খোলনলচে বদলে দিয়ে অন্য লাইনে যাওয়া, এটা কতখানি ইট ওয়াজ ড্রাস্টিক, অ্যাবসলিউট ড্রাস্টিক। 2011 মে মাসের আগে অবধি আমরা যেভাবে চলতাম, এরা বোধহয় জুন মাসে বোধহয় শপথ নিল ইত্যাদি, ইট ওয়াজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে অফ গভর্নেন্স। ইয়েস, উই হ্যাড টু স্ট্রাগল এ লট। কিছু খুব ভালো ছিল, যেমন আমরা ভীষণ ভীষণ খুশি হতাম অফিসাররা, ওই ইউনিয়নের উৎপাত একদম কমে গেল। আগে কোঅর্ডিনেশন কমিটি, ছোটো বা এনজিপিকেএস, পুলিশের এসে টেবিল চাপড়ে অফিসারদের সামনে কথা বলতে, এটা কেন আপনি করলেন আপনাকে বলতে হবে। ইট ওয়াজ প্রিটি হরেবল, লেট মি টেল ইউ, প্রিটি হরেবল, ডিমিনিং। এখন একেবারে এরা বন্ধ হয়ে গেল। কিন্তু কী হলো, এখন হচ্ছে উপর থেকে না বললে তুমি কিছু করবে না। You are not supposed to do anything without being told to do anything. So it was a completely different style of functioning. We have to adapt. We have adapted. তো আপনি তো দুই দিকেই মানে সমানভাবে সাকসেসফুল থেকেছেন। আইএস অফিসারদের একটা যেটা হয়, দুটো জিনিস হয় ইনফ্যাক্ট, যতদূর আমি জানি, অন্যগুলো আপনি জানবেন। একটা হচ্ছে এসিআর, আর একটা হচ্ছে মানে শাস্তিস্বরূপ ট্রান্সফার করা। মানে তাদের উপরে যদি কারোর কোনো ভেন্ডেটা থাকে, এই দুটো দিয়েই তারা জিনিসটাকে করে। আপনাকে কোনো দিন, আমাদের লোকচক্ষে হয়তো আসেনি, কিন্তু আজকে যখন সিস্টেমটা থেকে বাইরেই আছেন, কোনো দিন এরকম স্কেয়ারের মধ্যে দিয়ে যেতে হয়েছে? নিশ্চয়ই, সবার জীবনে ঘটে, আমার জীবনে ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনাও ঘটেছে। তারপর ট্রান্সফার, এসিআর কেউ পারতে দেয় না। আপনার দারুণ দারুণ এসিআর পাবেন, কেন বলুন তো? আজকাল নিয়ম আছে যে অ্যাডভার্স করেন, ওটা আবার কমিউনিকেট করতে হবে। তো সে তখন বলবে আমাকে কেন খারাপ দিয়েছে, তুমি বোঝাও, আমি তো ভালোই কাজ করেছি, অমুক জায়গায় তুমি ভালো বলেছো, আজকে কেন খারাপ করছো। সো এসিআর সিস্টেম ইজ বেসিক্যালি ডিফাঙ্ক্ট। আনলেস আপনি সত্যিকারের বাজে পেয়েছেন, তাহলে আপনাকে প্রিভেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্টিংয়ের জায়গায় তোমাকে আটকে দেবে।
transfers and postings has been very effectively used all over India. আমি আলাদা করে নাম করব না, to for purposes that best suit the government. আমি বলছি শাস্তি স্বরূপ। শাস্তি তো ডিভোশন তো মাইনে তো কেউ কমাতে পারবে না। And that is their argument, the politician's argument, কি বিহারে কি উড়িষ্যায় হোলসেল ব্যুরোক্রেট চেঞ্জ করে দেয়, তোমার মাইনে তো ঠিকই আছে, ওয়াই ইউ অ্যাগ্রিভড। কিন্তু একজন হোম সেক্রেটারি, একজন ফিশারিজ সেক্রেটারি, তফাৎ তো আছে। তো আপনার পড়াশোনার এত কিছু পড়াশোনা করলেন ফিজিক্স নিয়ে, আদার দ্যান টেকনোলজি, মানে আপনি তো টেকনোলজি প্রথম দিন থেকেই খুব টেক স্যাভি একটা গভর্নেন্স চালাতেন, কিন্তু এখনো মিস করেন জিনিসগুলো, এই যে এখন যেগুলো করছেন? ফিজিক্স হ্যাজ বিকাম ভেরি ভেরি ডিফিকাল্ট। আমার বন্ধুদের সঙ্গে, আমাদের প্রেসিডেন্সিরও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা মিলিত হই, বিদেশেই বেশিরভাগ আছে, ও ভালো লাগে। কিন্তু ওই জায়গায় এখন যে লেভেলে চলে গেছে, এখন ধরাটা এবং অঙ্ক ধরাটা খুব মুশকিল। আমি সেই জন্য কনসেন্ট্রেট করি ইমার্জিং এরিয়াস, যেটা নিয়ে LLM মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল 3 বছর আগে পৃথিবীতে এসছে। সো অ্যাট বেস্ট আমি যদি আজকেও শুরু করি, আমি আপনার হচ্ছে 3 বছর পিছিয়ে, এর বেশি তো কিছু নয়, আমি শিখে নিতে পারি। সো আই এম ডিপলি ইন্টারেস্টেড। এবং আমি IT সেক্রেটারি যখন ছিলাম, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনফরমেশন টেকনোলজি ফর 3 years, ইট ওয়াজ এ রিয়েলি রিয়েলি এনজয়েবল টেনিওর। এত লোকের সাথে মিশে এত এদের জগৎটা বুঝতে শিখলাম, দ্যাট ইজ হেল্পিং মি আ লট। এবার একদম আমাদের বাড়ির মধ্যে ঢুকি, যে শেষে গেছি প্রায়। বাঙালিরা আর সিভিল সার্ভিসে আসতে চায় না কেন? এর অনেক উত্তর আছে। আমার এক কথায় সহজ উত্তর হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে বড্ড নড়বড়ে হয়ে গেছে। আমি তো আজকাল আমাদের IAS বন্ধুবান্ধব বা আমাদের মধ্যবিত্ত বাঙালি সবাই তো স্কুল পেরিয়েই বাইরে চলে যাচ্ছে, বড়জোর কলেজে গ্র্যাজুয়েশনটা করে হায়ার এডুকেশন কেউ করছে না বেঙ্গলে, চাকরিও পাচ্ছে না, দে আর সেটলিং অল বাইরে। তো এই যে এডুকেশন, যে কলকাতায় আগে নেপাল, ভুটান, কোরিয়া থেকে লোকে পড়তে আসতো, যে কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি, সে কোথায় যেন একটা এত হয়ে গেছে। এবং আমার স্ত্রী প্রফেসর প্রাইভেট গভর্নমেন্ট এডেড কলেজে, যে রেটে টুকলি হয়, যে রেটে ক্লাস কামাই হয়, পড়াশোনার আগ্রহ একেবারে কমে গেছে। সে তো অন্য, সেই 12th ফেলেই দেখিয়েছিল যে বিহারে ওরকম হচ্ছে, কিন্তু ওদের ছোটবেলা থেকে মানে জ্ঞান হওয়া থেকে ওরা দুটো জিনিস, SSB যেটা মিলিটারির দিকে কিংবা UPSC, এই দুটোর দিকেই কিন্তু ওরিয়েন্টেড চিন্তাধারা থাকে। না, আমাদের লোকদের কেরানি পেলেই খুশি, কিন্তু সেটাও পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলছে সর্বভারতীয় কম্পিটিশন। সেটাই বলছি। স্যাড। এডুকেশন ইজ ইন মাই ওপিনিয়ন দ্য সিঙ্গল লার্জেস্ট প্রবলেম। আমরা নেগলেক্ট করছি প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন তো বটেই। কামিং ব্যাক টু, আমি যেটা বলি পিলার্স অফ ডেমোক্রেসি, আমরা সবাই ওই আবার মিডিয়া আমাদের পড়িয়ে দিয়েছে 4th পিলার অফ ডেমোক্রেসি, হ্যাঁ, যেটা কোথাও লেখা নেই কিন্তু নিজেদেরই জাহির করে রেখেছে। কিন্তু অন্য, আমি যদি আজকে একটা স্কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করি যে কোন 3টে পিলার অফ ডেমোক্রেসি আমাদের, তাহলে 4টা বলতে পারবে, 3টে কিন্তু বেশি কিছু কেউ বলতে পারবে না। কারণ আজকে ICSE, কারণ আমার ছেলে ICSE-তে পড়েছে বলে 6টা সাবজেক্ট হয়, তার মধ্যে হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি একসাথে। এবার হিস্ট্রির সাথে সিভিক্সটা জুড়ে দিয়েছে, তার মানে 100 নম্বরের মধ্যে 50 নম্বরের 20 নম্বর হচ্ছে সিভিক্স। যেইটা আমি হয়তো হিস্ট্রি না জানলেও আমার জীবন হয়তো চলে যাবে, জিওগ্রাফি না জানলেও সিভিক্সটা আমার রোজ লাগবে। এবং সেটাও এমন মুখস্থ করার মতন পড়ায় যে জেলা পরিষদ এই মুখস্থ করে নেবে, প্রশ্ন উত্তর হয়ে যাবে। তার জন্য কি আমাদের সমাজের একটা সামগ্রিক অশিক্ষা রয়ে গেছে, যে আমাদের জগৎটা চলছে কিভাবে? শুধু পলিটিশিয়ানদের গালি দিলেই যে জগৎ চলে না। একটা সিম্পল জিনিস আমি আপনার থেকে, আপনি হয়তো ফেস করেছেন, কারণ আপনি অনেক বিউটিফিকেশন প্রজেক্টসও নিয়েছেন নিউ টাউনে, যে
এটা করে দেশের লোক খেতে পাচ্ছে না, এটা করে লাভ কি? এই যে বাজেট অ্যালোকেশনস, যে আপনি ওটা না করলেও কিন্তু দেশের লোকের খাবার ওই বাজেটে দেওয়া যায় না, এই জিনিসটাও তো লোকে বুঝছে না আজকাল। Sad but true. Sad but true. You are right. I would try to agree. আমাদের এডুকেশন সিস্টেম ইজ রোট লার্নিং, মুখস্থ করো, অ্যাকচুয়াল বিদ্যা কিছুই হচ্ছে না। আর তার ফলে আমরা বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়ছি, এটা তো ঘটনা। এবং সেইভাবে আমরা মোটিভেট করতেও পারছি না বাচ্চাদের। দের ইজ নো সিরিয়াস অ্যাটেম্প। তারা সব বাইরে চলে গিয়ে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়ান ইউনিভার্সিটিস প্রাইভেটে চলে যাচ্ছে। গভর্নমেন্টের মানে 100-200 টাকার টিউশন ফি দেওয়া, মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে 5 লক্ষ 10 লক্ষ, আর আরও টাকা থাকলে প্যারিসে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে 40 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করে। হোয়াট ইজ ইট? এত লক্ষ টাকা খরচ করে একটা এডুকেশনের জন্য পাঠাচ্ছে, নিশ্চয়ই কারণ আছে। দের ইজ এ রিজন উই আর নট টিচিং আওয়ার চিলড্রেন ইন দ্য কারেক্ট ওয়ে। ফুল স্পন্সার যায়, মানে আমাদের সময় তো স্কলারশিপ না পেলে বিদেশে যাওয়ার প্রশ্নই উঠতো না, কারণ তার একটা ভ্যালিডেশন থাকতো যে এ যোগ্য। আজকে পয়সা ব্যাংক লোন করে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। মানে কেন যাচ্ছে? মাই পয়েন্ট ইজ, যাচ্ছে তো বটেই, কেন যাচ্ছে? বিকজ আওয়ার সিস্টেম ইজ ফেলিং টু ডেলিভার। অ্যান্ড আই উডন্ট place only Bengal here. Bengal is certainly one of the affected states, but there are other states also not doing very well. তো আপনি তো যদিও ন্যাশনাল লেভেলেও নিতে পারতেন, বিইং অ্যান আইএএস অফিসার, আপনি বাংলার জন্য এত কিছু করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। কিন্তু আজকে হাইন্ডসাইট আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বাংলা আর বিশেষ করে কলকাতা ভিজাভি রেস্ট অফ ইন্ডিয়া, একটা ভালো আর একটা নেগেটিভ পয়েন্ট যদি আপনাকে লিস্ট করতে বলি, আপনার টপ মোস্ট কি মনে হবে? ইন্ডিয়ার ক্ষেত্রে বলতে পারি, ইন্ডিয়া ইজ নাও অ্যান আইটি সুপার পাওয়ার, অ্যান্ড ব্যাঙ্গালোরের সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ, গুরগাঁও, নয়ডা, পুনে, এরা অসম্ভব ভালো করছে। So I think one of the best things that have happened is that Indian IT talent is recognized the world over. যদিও এখন এআইতে ওরা অতটা ভালো করে উঠতে পারেনি, বাট আই এম শিওর দে উইল ক্যাচ আপ। আর বেঙ্গলের ভালো তো আমরা তো সবসময় বলি উই আর ইন্টেলেকচুয়াল কালচারাল ক্যাপিটাল, নভেল অ্যান্ড অল। তাই কি? ভেরি গুড কোয়েশ্চেন। উই ক্যান ডিসকাস সাম আদার ডে ফর দিস। ইটস এ হিউজ কোয়েশ্চেন। আমি ভীষণভাবে চাই এটা নিয়ে ভাবনা চিন্তা হোক। যে নাটক, উৎপল দত্ত নন্দিকারের নাটক এখন মহারাষ্ট্র পুনেতে এখন কোথায় উঠে গেছে। এক্স্যাক্টলি। সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখুন কীরকমভাবে চলছে। উই আর লুজ। ন্যাশনাল লেভেলে কোনো কালচারাল খুব জিনিসে গুটি কয়েক লোক ছাড়া তো কাউকেই বাঙালি দেখছি না, আর মানে বাংলার দেখছি বাঙালি দেখছি, কিন্তু তারা প্রবাসী। সেসব যুগের রাহুল দেব বর্মন, শচীন দেব বর্মন, সব পুরো বম্বে ইন্ডাস্ট্রিকে দাপিয়ে চলতো। কোথায় সেসব? একটা অরিজিৎ সিং আছে বটে। শেষ দুটো পার্সোনাল কোয়েশ্চেন স্যার, অনেক সময় নিলাম। এত কিছু করার পরে কোনো রিগ্রেট আছে? মানে সার্ভিস লাইফ নিয়ে বলছি, জীবন নয়। তাই বলুন। ওকে, লেট মি থিঙ্ক। ইয়েস, আছে, কিন্তু সেটা আপনাকে বলবো কিনা আমি জানি না। নেক্সট। ঠিক আছে, পরেরটা বলতে বলতে ভেবে নেবেন বলবেন কি, বললে ভালো লাগতো। সেকেন্ড হচ্ছে যেটা আপনি একটু আগেই বললেন যে বেরোনোর পরে পলিটিক্স জয়েন করা, এরকম কোনো প্ল্যান আছে? এরকম আপাতত কোনো প্ল্যান নেই, আপাতত কোনো প্ল্যান নেই। বাট টুমরো ইজ অ্যানাদার ডে। আচ্ছা, আপাতত কোনো প্ল্যান নেই। নো কোয়েশ্চেনস, নো কোয়ালিফিকেশন, ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট। আর কিছু বলার আছে আমাদের দর্শকদের যেটা আমি মিস করে গেছি? আমার মনে হয় আপনি এত সুন্দরভাবে কথা বলেন, আমি দেখছি এতক্ষণ যে আপনি এনগেজ করে রাখলেন, আমার কিন্তু মনে হলো না আপনি বানিয়ে বলছেন। ইট ওয়াজ ফ্লোয়িং ভেরি ন্যাচারালি। আপনার পরিচালনা করার ক্ষমতা খুব ভালো। If we can talk about, along with maybe 1 or 2 people more, on certain general things যেটা নিয়ে আজকাল আমরা কথা বলছি না। কেমন? আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, অমর্ত্য সেন যেরকম বলছেন, পিপল হ্যাভ টু টক। আনলেস ইউ টক, ওয়ার উইল ইউ ফাইন্ড দ্য সলিউশন? এডুকেশন প্রবলেম, কালচারে কী করা উচিত, এআই নিয়ে কী করা উচিত, টেকনোলজিতেই বা কেন বাংলা ভালো করছে না,
শুধু বাংলা কেন, ইন্ডিয়ার ক্ষেত্রে ওয়ার ইজ দ্য ফিউচার, এআই কি আমাদের ধ্বংস করে দেবে। আমি একটু এআই এর প্রতি বায়াস বিকজ আই এম ডুইং ওয়ার্ক ওভার দেয়ার। তো এরকম বিভিন্ন জিনিস নিয়ে মিনিংফুলি করে যে একটা সেট অফ রেকমেন্ডেশন হোয়াট পিপল সে এর একটা যদি করা যায়, আই থিঙ্ক ইট উইল বি অ্যান এক্সেলেন্ট আইডিয়া। দারুণ একটা জিনিস বললেন স্যার, একটু জোরেই দারুণটা বেরোলো। এই যে আপনি বলে দিলেন, এবার আমার টিমের যে অ্যাডভাইজারদের এটা আমি শোনাবো, কারণ গত কয়েক সপ্তাহ ধরে আমি বলছি যে আমাদের এরকম কিছু একটা করা উচিত, না হলে লোকে কিছু ভ্রান্ত ধারণা তৈরি করছে। কারণ আসল লোকেদের থেকে যদি না শোনে এইগুলো, এবং সেটা আমাদের ভারতীয় ফুটবলের বাংলার পিছিয়ে পড়া থেকে শুরু করে এআই, মানে এই জিনিসগুলো যদি 3-4 জন মিলে একটা জাস্ট গ্রুপ ডিসকাশনের মতন যদি হয়, তাহলে হয়তো লোকে অনেক বেনিফিটেড হবে। এটা বলার জন্য স্যার প্রচণ্ড কিন্তু আপনাকে মডারেটর হতে হবে, somebody has to control. নাহলে মারপিট হয়ে যাবে। মারপিট হয়ে যাবে আর মনোপলাইজ করে একদম বলতে থাকবে, সে আর থামবে না। তাহলে ওই আলোচনাটা হবে টিভি ডিবেট চাই না, টিভি ডিবেট একদম প্লিজ নো। চেঁচামেচিতে আমরা বিরক্ত একবার প্রত্যেক সন্ধ্যা। না সেরকম হবে না গ্যারান্টি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, লাভলি মিটিং ইউ অ্যান্ড টকিং টু ইয়োর চ্যানেল। আজকে এখানেই শেষ করি, আশা করি ভালো লাগলো।